হ্যালো ফ্রেন্ডস, আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে সিসিএফ, জিএনএম সেকেন্ড ইয়ার, মেডিকেল সার্জিক্যাল নার্সিং টু এবং বিএসসির ক্ষেত্রে কিন্তু 10 ইয়ার্সে বারবার এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে। সিসিএফ খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যেটা পরীক্ষায় আসার চান্স খুব। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রশ্নটা কেমন আছে? হোয়াট ইজ সিসিএফ? রাইট ডাউন দ্য সাইন অ্যান্ড সিমটমস অফ সিসিএফ। প্রিপেয়ার এ নার্সিং কেয়ার প্ল্যান ফর এ পেশেন্ট হ্যাভিং সিসিএফ ফলোয়িং নার্সিং প্রসেস। তো এই প্রশ্নটার ডিটেল আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে আমি বলি, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ডেসক্রিপশন বক্সে গিয়ে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে প্রেস করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তাহলে কী হবে, যে কোনো ধরনের লেটেস্ট আপডেট এবং নতুন কোনো শর্ট নোটস যেটা টেলিগ্রামে প্রোভাইড করা হয় এবং বিভিন্ন কেয়ার প্ল্যান্স ও আরও অন্যান্য পিডিএফ টেলিগ্রামে কিন্তু পোস্ট করা হয়, সেখান থেকে তোমরা নিজেদের প্রয়োজন মতো বেছে নিয়ে ব্যবহার করে নিতে পারবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং বন্ধুদের শেয়ার করে দাও। তো হোয়াট ইজ সিসিএফ? সিসিএফে কী বলা হচ্ছে? সিসিএফ কথাটার ফুল ফর্ম হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর কথাটার মানে হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর অর্থাৎ সিসিএফ। এখানে কি বলা হয়েছে? কনজেস্টিভ হার্ট ফেলিওর ইজ এ লং টার্ম কন্ডিশন। এটা কিন্তু শর্ট টার্ম কন্ডিশন নয়। কনজেস্টিভ হার্ট ফেলিওর একটা লং টার্ম কন্ডিশন, যেটা অনেক দিন ধরে হয়ে থাকে। দ্যাট হ্যাপেন্স হোয়েন ইউর হার্ট ক্যান নট পাম্প ব্লাড ওয়েল এনাফ টু গিভ ইউর বডি এ নর্মাল সাপ্লাই। মানে এখানে বলা হয়েছে যে কনজেস্টিভ হার্ট ফেলিওর একটা লং টার্ম কন্ডিশন, যেখানে আমাদের হার্ট অ্যাপ্রোপ্রিয়েট ব্লাড পাম্প করতে পারে না বা ভালোভাবে ব্লাড পাম্প করতে পারে না, যার কারণে আমার বডিতে ব্লাড সাপ্লাই হয় না। নর্মাল যে ব্লাড সাপ্লাই হওয়ার কথা, সেই নর্মাল ব্লাড সাপ্লাই হয় না, কারণ আমাদের হার্ট পাম্পই করে না। আমাদের হার্ট পাম্প করবে তবে তো আমাদের বডিতে ব্লাড সাপ্লাই হবে, কিন্তু আমাদের হার্টই পাম্প করে না ঠিকঠাকভাবে। তাই আমাদের বডিতেও ঠিকঠাকভাবে ব্লাড পৌঁছায় না, যার কারণে সায়ানোসিস দেখা যেতে পারে। যাই হোক, তো এটাই হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর এর ডেফিনেশন বললাম। এবার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের আমি ক্লাসিফিকেশন কিছু রয়েছে, সেই ক্লাসিফিকেশন আলোচনা করবো। সিসিএফের ক্লাসিফিকেশন, সিসিএফের ক্লাসিফিকেশনকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটা হচ্ছে অ্যাকিউট ভার্সেস ক্রনিক হার্ট ফেলিওর। 2 নম্বর হচ্ছে রাইট সাইড হার্ট ফেলিওর অ্যান্ড ভার্সেস লেফট সাইড হার্ট ফেলিওর। তারপরে তৃতীয়টা হচ্ছে সিস্টোলিক হার্ট ফেলিওর অ্যান্ড ভার্সেস ডায়াস্টোলিক হার্ট ফেলিওর। আর 4 নম্বরটা হচ্ছে লো আউটপুট ভার্সেস হাই আউটপুট হার্ট ফেলিওর। তো এই 4টে ভাগটা যে করা হয়েছে, ক্লাসিফিকেশন করা হয়েছে, এই 4টে ক্লাসিফিকেশনটা আমরা একটু হালকা ডিটেলে আলোচনা করে নেব। তো অ্যাকিউট ভার্সেস ক্রনিক হার্ট ফেলিওরে কী বলা হয়েছে? অ্যাকিউট সিএইচএফ, এখানে সিসিএফ হবে। সিএইচএফ বা সিসিএফ একই জিনিস, কারণ সিসিএফ মানে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর আর সিএইচএফ মানে কনজেস্টিভ হার্ট ফেলিওর। যাই হোক, তো অ্যাকিউট congestive heart failure may result acute decompression and circulatory collapse। মানে আমাদের হার্টের কি হয়, আমাদের যখন কনজেস্টিভ হার্ট ফেলিওর হয় তখন আমাদের অ্যাকিউট ডিকম্পেনসেশন অ্যান্ড সার্কুলারিটরি কোলাপস, মানে সার্কুলেশনের যে মোশন, সার্কুলার যে মেথড, সেটা কোলাপস হয়ে যায়। ক্রনিকের ক্ষেত্রে কী বলা হয়েছে? ক্রনিক হার্ট ডেভেলপ ওভার টাইম। এটা বারবার দীর্ঘদিন ধরে কিন্তু হতে থাকবে বা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। ওভার টাইম মানে পরবর্তীতে সেটা ডেভেলপ হতে থাকছে কনজেস্টিভ হার্ট ফেলিওরের যে সিমটমসগুলো। ঠিক আছে, এবার রাইট সাইড হার্ট ফেলিওর এবং লেফট সাইড হার্ট ফেলিওরে কী বলা হয়েছে? রাইট সাইড হার্ট ফেলিওর, হার্টের দুটো সাইড থাকে, একটা রাইট সাইড একটা লেফট সাইড। রাইট সাইডে থাকে রাইট ভেন্ট্রিকল আর রাইট অ্যাট্রিয়াম, আর লেফট সাইডে থাকে লেফট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম। এবার রাইট সাইডে যে রাইট ভেন্ট্রিকল অ্যান্ড রাইট অ্যাট্রিয়াম আছে, তো এর কাজ হচ্ছে যে ব্লাডকে পাম্প করে পালমোনারি অর্থাৎ লাংসে পৌঁছে দেওয়া। ঠিক আছে, পালমোনারি আর্টারি থ্রু। তো রাইট সাইড হার্ট ফেলিওরে কী বলছে? রাইট সাইড হার্ট ফেলিওরে দ্য ইনএবিলিটি অফ দ্য রাইট সাইড অফ দ্য হার্ট টু অ্যাডিকুয়েটলি পাম্প ভেনাস ব্লাড ইনটু দ্য পালমোনারি সার্কুলেশন। মানে আমাদের হার্টের রাইট সাইড অ্যাডিকুয়েট ব্লাড পাম্প করতে পারছে না, যার ফলে ব্লাড লাংসে যেতে পারছে না পালমোনারি সার্কুলেশনের জন্য। এটা এখানে বলা হয়েছে। লেফট সাইডে কী বলা হয়েছে? দ্য ইনএবিলিটি অফ দ্য লেফট সাইড অফ দ্য হার্ট টু পাম্প ইনটু দ্য সিস্টেমিক সার্কুলেশন। আমাদের লেফট সাইড থেকে কী হয়, ব্লাড আমাদের হোল বডিতে পৌঁছায় সিস্টেমিক সার্কুলেশনের জন্য। তো এখানে যেটা বলা হয়েছে যে আমাদের লেফট সাইডের হার্ট অ্যাডিকুয়েট পাম্প করতে পারছে না, যার ফলে আমাদের ব্লাড আমাদের হোল বডিতে পৌঁছাতে পারছে না বলে সিস্টেমিক সার্কুলেশন ব্যাহত হচ্ছে, এটাই বলা হচ্ছে। তারপরে যেটা বলা হচ্ছে সিস্টোলিক হার্ট ফেলিওর ভার্সেস ডায়াস্টোলিক হার্ট ফেলিওর। তো সিস্টোলিক হার্ট ফেলিওর কী বলা হয়েছে? সিস্টোলিক মানে কি? সিস্টোলিক মানে বলতে আমরা বুঝি যে সংকোচন, এবং ডায়াস্টোলিক বলতে আমরা বুঝি প্রসারণ। তাহলে সিস্টোলিক তে কী বলা হয়েছে? দিস অকার হোয়েন দ্য হার্ট অ্যাবিলিটি টু কন্ট্রাক্ট ডিক্রিজ। মানে হার্টের কন্ট্রাক্ট করার যে অ্যাবিলিটিটা, সেটা কমে যায়। দ্য হার্ট ক্যান নট পাম্প উইথ এনাফ ফোর্স, মানে হার্ট এনাফ মানে যথেষ্ট প্রেসারের থ্রু পাম্প করতে পারে না, যার ফলে কী হয়, কী বলেছে? সুফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ দ্য ব্লাড ইনটু দ্য সার্কুলেশন, মানে যার ফলে আমাদের ব্লাডটা
বাইরে হার্ট থেকে বাইরে বেরোতে পারে না অ্যাডিকুয়েট পরিমাণে, এবং আমাদের সার্কুলেশন ব্যাহত হয়। ডায়াস্টলিক কী বলেছে? ডায়াস্টলিক হার্ট রিল্যাক্সেশন বলা হচ্ছে, এখানে হার্টের রিল্যাক্সেশন বলা হচ্ছে। তো হার্ট এখানে এটাই বলা হবে ডায়াস্টলিকের ক্ষেত্রে, যে হার্ট মাসল সেটা স্টিফ হয়ে যায় এবং রিল্যাক্স হয়ে যায়, যার কারণে মানে অ্যাবিলিটি টু রিল্যাক্স, ঠিক আছে, মানে ওর যে স্টিফনেস সেটা থাকে না, লুজিং হয়ে যায় হার্টের মাসল, কার্ডিয়াক মাসল, যার কারণে কী হয়, হার্ট ডায়াস্টল হতে পারে না। আর হার্ট যে ডায়াস্টল হতে পারে না, তো তার কারণে হার্টের মধ্যে ব্লাড ঢুকতেও পারে না। হার্টের যে ব্লাড এন্টার করবে, যে হার্টের সে ফিল আপ, হার্টের যে শূন্যস্থানটা সেটা ফিল আপ হবে, হার্ট পাম্প করে ব্লাড বের করে দিল, তারপরে তো হার্টকে আবার রিল্যাক্স হবে, তো আবার নতুন ব্লাড মানে সাইড থেকে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা থেকে ব্লাডটা যে যাবে, যেহেতু হার্টের লেফট সাইডে আবার ঢুকবে, তো সেটা ঢুকে না, কারণ হার্ট রিল্যাক্সই হতে পারছে না। তো এখানে কি বলা হয়েছে, দিস অকার হোয়েন দ্য হার্ট হ্যাজ এ প্রবলেম রিল্যাক্সেশন, মানে রিল্যাক্সিং, যখন হার্টের যখন রিল্যাক্স হতে প্রবলেম হয়, দ্য হার্ট ক্যান নট প্রপার ফিল উইথ ব্লাড, মানে হার্ট প্রপার ব্লাডে ফিল হতে পারে না। তারপরে যেটা বলেছে লো আউটপুট অ্যান্ড হাই আউটপুট হার্ট ফেলিওর। লো আউটপুট অ্যান্ড হাই আউটপুট, এখানে হার্ড লেখা আছে, এটা হার্ট হবে, ঠিক আছে। মোস্ট হার্ট ফেলিওর ইজ লো আউটপুট ওয়ার ইন নট এনাফ কার্ডিয়াক আউটপুট ইন অ্যাভেলেবল টু মিট ইউজুয়াল নিড, মানে লো আউটপুট হার্ট ফেলিওর, হার্ট থেকে আউটপুট হতে পারে না ব্লাড, মানে হার্ট থেকে যখন ব্লাড আউটপুট, মানে হার্ট থেকে ব্লাড যখন বেরোতে পারে না, তখন কি হয়, হার্ট থেকে যখন ব্লাড অতিরিক্ত মানে অ্যাডুকেট পরিমাণে বেরোতে পারে না, তখন হার্টের ওপর আবার ব্লাড ঢোকে, তো সেক্ষেত্রে হার্টে প্রেসার তৈরি হয়, যার কারণে হার্ট ফেলিওর হতে পারে। এবার হাই আউটপুট হার্ট ফেলিওর, হাই আউটপুট হার্ট ফেলিওর কী বলা হয়েছে, হাই আউটপুট, এখানে হাইটা HIGH হবে, যাই হোক, হাই আউটপুট হার্ট ফেলিওর অকার্স হোয়েন এ কন্ডিশন কজ দ্য হার্ট টু ওয়ার্ক হার্ডার টু মিট ইনক্রিজ নিড। হার্ট যখন অনেক জোরে পাম্প করে, তখন কিন্তু অতিরিক্ত পরিমাণে ব্লাড, যেটা অ্যাডিকুয়েট পরিমাণে ব্লাড বেরিয়ে যায়, এবার অ্যাডিকুয়েট পরিমাণে ব্লাড বেরিয়ে যাওয়ার কারণে আবার সেই শূন্যস্থানটা ফিল হতে পারে না, যার কারণে এটা হাই আউটপুট হার্ট ফেলিওর এটাকে বলা হচ্ছে। এবার আমরা CCF বা CHF, কনজেস্টিভ হার্ট ফেলিওর বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের কজেস অ্যান্ড রিস্ক ফ্যাক্টরগুলো দেখে নেব। তো কজেসে যেটা বলা হয়েছে, কোরোনারি আর্টারি ডিজিজ, হাই ব্লাড প্রেশার, প্রিভিয়াস হার্ট অ্যাটাক, ইরেগুলার হার্টবিট, হার্ট ভালভ ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিফেক্ট, কার্ডিওমায়োপ্যাথি, ডিক্রিজ দ্য হার্ট মাসল, ডিক্রিজ অফ দ্য হার্ট মাসল, তারপরে অ্যাবনর্মাল হার্ট রিদম, ইনফেকশন অফ দ্য হার্ট মাসল, কন্ডাকশন ডিফেক্ট, ওভারওয়েট, ডায়াবেটিস, স্মোকিং, অ্যাবিউজ, অ্যালকোহল, কোকেন, ঠিক আছে, তারপরে লার্জ সল্ট ইনটেক ইন ডায়েট, এই সমস্ত কজেস এবং রিস্ক ফ্যাক্টর কিন্তু কাজ করে CCF এর ক্ষেত্রে। নেক্সটে আমরা চলে আসবো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, কারণ আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছিল যে হোয়াট ইজ দ্য সাইন অ্যান্ড সিমটমস অফ CCF। তো সাইন সিমটম বলতে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনকেই বোঝানো হয়। তাহলে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে কী বলা হয়েছে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে দুটো কন্ডিশন হয়, একটা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের ক্ষেত্রে কী ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হতে পারে, এবং রাইট ভেন্ট্রিকুলার ফেলিওরের ক্ষেত্রে কী কী ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হতে পারে, সেটা আমরা দেখে নেব। তো লেফট ভেন্ট্রিকুলার সব থেকে প্রথমে যেটা বলেছে পালমোনারি এডিমা। পালমোনারি এডিমা বলতে কী বলা হয়েছে, পালমোনারি এডিমা বলতে বলা হচ্ছে যে লাংসের মধ্যে, ঠিক আছে, লাংসের মধ্যে অ্যাডিকুয়েট ব্লাড যে থাকার কথা তার থেকে বেশি ব্লাড থাকছে বলে লাংসটা ফুলে যাচ্ছে, তো সেটাকেই পালমোনারি এডিমা বলছে। কেন হচ্ছে, কারণ আমাদের যদি লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়, তাহলে কি হয়, আমাদের লাংস থেকে ব্লাডটা পিউরিফাই হওয়ার পর কোথায় আসে, লেফট অ্যাট্রিয়ামে আসে, এবং লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলার আসে। কিন্তু যদি লেফট ভেন্ট্রিকুলারই ফেলিওর হয়, তাহলে কি হবে, লেফট ভেন্ট্রিকুলারে ব্লাড আসতে পারবে না, যার কারণে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড বেশি থাকবে, এবং লেফট অ্যাট্রিয়ামে যদি ব্লাড বেশি থাকে, এবার লাংস ব্লাড লেফট অ্যাট্রিয়ামে পাঠাচ্ছে, তো লেফট অ্যাট্রিয়াম তো নিতে পারছে না, যার কারণে লাংসে ব্লাডের প্রেশার বেড়ে যাচ্ছে। এবার ব্লাডের প্রেশার লাংসে বেড়ে যাওয়ার কারণে লাংসে কী বলবো, ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে, মানে ব্লাড অ্যাকুমুলেশন বেশি হচ্ছে, যার কারণে লাংস ফুলে যাচ্ছে এবং লাংসে অতিরিক্ত ব্লাড জমা হয়ে থেকে যাচ্ছে। তারপরে শর্টনেস অফ ব্রিথ হবে, স্বাভাবিক ব্যাপার, আমাদের লাংসের কাজ হচ্ছে যে ব্রিদিং নেওয়া। এবার যদি লাংসে যদি ব্লাড অ্যাকুমুলেটেড থাকে, তাহলে শর্টনেস অফ ব্রিথ হওয়াটা স্বাভাবিক। ড্রাই কাফিং হবে, ইনসোমনিয়া হবে, রেস্টলেসনেস হবে, ট্র্যাকিকার্ডিয়া হবে, ঠিক আছে। ব্যাকফ্লো অফ ব্লাড ইন্টু পালমোনারি আর্টারি অর ভেন, পালমোনারি আর্টারি অর্থাৎ লাংস থেকে যে আর্টারি এবং ভেন বেরিয়েছে, তো সেখানে কী হবে, প্রেসার বাড়বে ব্লাডের, ঠিক আছে, যার কারণে ব্যাকফ্লো হবে। তারপরে কি হচ্ছে, রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর। এখানে রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর কি বলেছে, লিভার কনজেশন কজ অ্যাবডোমিনাল পেন হবে, তারপরে অ্যানোরেক্সিয়া হবে, লস অফ অ্যাপেটাইট যেটাকে বলে খিদা পাবে না, উইকনেস হবে, নকচুরিয়া হবে, ইউরিনেশন ইন নাইট, রাতে ইউরিন পাবে, নকচুরিয়া। তারপরে অ্যাঙ্কেল এডেমা হবে,
অ্যাবনর্মাল বডি ফ্লুইড ইন বডি ক্যাভিটিতে অ্যাবনর্মাল বডি ফ্লুইড মানে হওয়ার চান্স থাকবে, যার কারণে এডিমা দেখা যেতে পারে, অ্যাঙ্কেল এডিমা যেটা উপরে দেওয়াই রয়েছে, অ্যাঙ্কেল এডিমা হওয়ার চান্স থাকতে পারে। তো এখানে আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা জেনে নিলাম। এবার আমাদেরকে এক্সামে লেখার সময় কিন্তু এর ডিটেলে একটু লিখে নিতে হবে, কী করে হচ্ছে, কেন হচ্ছে, সেটা কিন্তু লিখে নিতে হবে। ঠিক আছে, তারপরে আমরা আরেকটা ফ্যাক্টরে আসবো, যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের যে ফ্যাক্টরগুলো হয়। তো আর কি কি হয়, ট্র্যাকিকার্ডিয়া হয়, হাই পালস রেট হয়, কার্ডিওমেগালি হয়। কার্ডিওমেগালি বলতে কি, এনলার্জমেন্ট অফ হার্ট বা ইনক্রিজ দ্য সাইজ অফ হার্ট। ঠিক আছে, কার্ডিওমেগালি। তারপরে হচ্ছে কি, যে পালস মেক এ সাউন্ড। এবার কমপ্লিকেশন আসবো। কমপ্লিকেশন কী কী হয়, সিসিএফ বা সিএইচএফ এ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের ক্ষেত্রে কমপ্লিকেশন কী কী দেখা যেতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট দেখা যেতে পারে, মায়োকার্ডিয়াল ফেলিওর দেখা যেতে পারে, এবং কার্ডিয়াক আর্থারাইটিস অ্যারিথমিয়া দেখা যেতে পারে। ঠিক আছে, কার্ডিয়াক অ্যারিথমিয়া বলতে ইরেগুলার পালস হবে আর কি, ইসিজিতে ইরেগুলার পালস ধরা পড়বে, তো সেক্ষেত্রে কার্ডিও অ্যারিথমিয়া। আর মায়োকার্ডিয়াল ফেলিওর যেটা ট্রপটি টেস্ট হয়, ট্রপটি টেস্টে আমরা জানতে পারবো মায়োকার্ডিয়াল ফেলিওর হয়েছে কিনা। তারপরে কার্ডিয়াক অ্যারেস্ট হবে। এবার ম্যানেজমেন্টে আমরা তিনটে ম্যানেজমেন্ট আমরা এখানে দেখব, মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট এবং নার্সিং ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো মেডিকেল ম্যানেজমেন্টে কী দেওয়া হয়েছে, মেডিকেল ম্যানেজমেন্টে ডায়াবেটিক দেওয়া হয়েছে, কারণ ট্র্যাকিকার্ডিয়া হবে, বিপি হাই হবে, তো সেক্ষেত্রে হাইপার টেনশন হবে, তো সেক্ষেত্রে ডায়াবেটিক কিন্তু দেওয়া হবে বিপি ম্যানেজ করার জন্য। তারপরে পজিটিভ ইন্ট্রোপিক এজেন্ট দিতে হবে, যেমন ডিজক্সিন, ডোপামাইন, এগুলো কিন্তু দেওয়া যেতে পারে। ভ্যাসোডাইলেটর দিতে হবে, ভ্যাসোডাইলেটর, এসি ইনহিবিটর, বেটা ব্লকার আর অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। এটা কিন্তু মেডিকেল ম্যানেজমেন্টে দেওয়া হচ্ছে। সার্জিক্যাল ম্যানেজমেন্টে কী করতে হবে, হার্ট ট্রান্সপ্লান্টেশন, কারণ হার্ট যদি খারাপ হয়ে যায়, হার্টের লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে, এগুলো যদি খারাপ হয়ে গিয়ে থাকে, তাহলে হার্টটাকে ট্রান্সপ্লান্ট করা যেতে পারে, অন্য একটা নর্মাল মানুষের হার্ট পরিবর্তন করে লাগিয়ে নিতে পারে। ঠিক আছে, তারপরে করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি করতে পারে, তারপরে বাইপাস সার্জারি করা যেতে পারে, ইন্ট্রাঅ্যাওর্টিক বেলুন পাম্প করা যেতে পারে, আর পেসমেকার ইনসারশন করা হতে পারে। তো এখানে শুধু সার্জিক্যাল ম্যানেজমেন্টগুলো এইরকম করে সিঙ্গেল লাইনে লিখে দিলে হবে না, এখানে একটু ডিটেলে লিখতে হবে। ঠিক আছে, হার্ট ট্রান্সপ্লান্টেশনে লিখতে হবে কি, যে অন্য নর্মাল মানুষের নর্মাল হার্ট নিয়ে সেই পেশেন্টের হার্টের সাথে এক্সচেঞ্জ করে নিতে হবে। এই প্রসেসটাকে বলা হচ্ছে হার্ট ট্রান্সপ্লান্টেশন। তারপরে করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি আছে, তারপরে বাইপাস সার্জারি আছে, ইন্ট্রাঅ্যাওর্টিক বেলুন পাম্প আছে। ইন্ট্রাঅ্যাওর্টিক বেলুন পাম্প বলতে অ্যাওর্টাতে আমাদের একটা বেলুনের মতো ডিভাইস রয়েছে, যে ডিভাইসটা যদি ভেতরে ফুট করে দেওয়া হয়, তাহলে সেখানকার রাস্তাটা বড় হয়ে যায়, যার কারণে ব্লাড অ্যাডিকুয়েটলি যাওয়া আসা করতে পারে। পেসমেকারের কাজ হচ্ছে, যে আমাদের ন্যাচারাল পেসমেকার বলা হয় কাকে, ন্যাচারাল পেসমেকার বলা হয় এসএ নোডকে। তো ঠিক আছে, এসএ নোড যদি কাজ না করে, তাহলে সেক্ষেত্রে পেসমেকার ইনসার্ট করা হয়, যার কারণে হার্টের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনটা ঠিকঠাকভাবে হবে। তো এটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। এবার আসবো নার্সিং ম্যানেজমেন্ট লেখার সিস্টেম হচ্ছে, প্রথমে অ্যাসেসমেন্ট লিখতে হয়, তারপরে প্রথমে অ্যাসেসমেন্ট লিখতে হয়, তারপরে নার্সিং ডায়াগনোসিস লিখতে হয়, তারপরে কেয়ার প্ল্যান লিখতে হয়। তো আমি এক্ষেত্রে অ্যাসেসমেন্টটা লিখিনি, কারণ আমরা যখন কেয়ার প্ল্যান লিখি, তখন কিন্তু অ্যাসেসমেন্টটা কেয়ার প্ল্যানের প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশনে কিন্তু আমরা লিখে দিই, যার কারণে আমি অ্যাসেসমেন্ট লিখিনি, তোমরা চাইলে লিখতেও পারো। এবার আমি কেয়ার প্ল্যানটাও এখানে ইনক্লুড করিনি, কারণ কেয়ার প্ল্যানটা একটা লেন্দি প্রসেস, কেয়ার প্ল্যান লিখতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই কেয়ার প্ল্যানটা তোমরা নিজেদের মতো লিখে নেবে। আমি এখানে 5টা মাত্র নার্সিং ডায়াগনোসিস দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এটা বাড়াতেও পারো। তো ফার্স্ট নার্সিং ডায়াগনোসিস কী হচ্ছে, রিস্ক ফর ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট রিলেটেড টু ইম্পেয়ার্ড কন্ট্রাক্টিবিলিটি অফ হার্ট। এখানে স্পেলিং মিস্টেক আছে, ওটা তোমরা কারেকশন করে নেবে। 2 নম্বরে কী বলে, যে রিস্ক ফর এক্সেসিভ ফ্লুইড ভলিউম রিলেটেড টু ইনক্রিজ সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন, ডিক্রিজ অর্গান পারফিউশন। 3 নম্বর বলা হয়েছে অ্যাক্টিভিটি টলারেন্স রিলেটেড টু ইমব্যালেন্স অক্সিজেন সাপ্লাই। 4 নম্বর বলা হয়েছে রিস্ক ফর ডিজিটালিস টক্সিসিটি রিলেটেড টু ল্যাক অফ এডুকেশন, ইমপ্রপার পারকিউসেশন। 5 নম্বরে বলা হয়েছে ডেফিসিট, ঠিক আছে, ডেফিসিট নলেজ রিলেটেড টু ডিজিজ কন্ডিশন, ট্রিটমেন্ট অ্যান্ড সেলফ কেয়ার। এই নার্সিং ডায়াগনোসিসগুলো আমি দিয়েছি, তোমরা এখানে নার্সিং ডায়াগনোসিস আরও অনেক কিছু অ্যাড করতে পারো, অ্যাকিউট পেন দিতে পারো, চেস্ট পেন যেটা হয় আর কি, তারপরে আরও যে সাইন সিমটমগুলো রয়েছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমরা নার্সিং ডায়াগনোসিস দিয়ে পরে 3টে বা 4টে কেয়ার প্ল্যান তোমরা কিন্তু ইনপুট করে দিতে পারো। তো আজকের ভিডিও এইটুকুই। আমি আজকে আলোচনা করলাম যে সিসিএফ অর্থাৎ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বা সিএইচএফ অর্থাৎ কনজেস্টিভ হার্ট ফেলিওর এর ব্যাপারে। এটা 10 ইয়ার্সে বারবার রিপিট হয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা মিস করো না। এই ভিডিওটা ভালো করে দেখো এবং বন্ধুদের শেয়ার করে দাও। ধন্যবাদ, দেখা হবে পরের নতুন কোনো 10 ইয়ার্সের ভিডিও নিয়ে।